ছোট ব্যবসা করতে ইচ্ছুক, কারণ গভর্নমেন্টের এখন অনেক মানে আছে, স্কিম আছে, তাতে তারা ফিমেল এন্টারপ্রেনিউরদের হেল্প করছে মানে নতুন ছোট ছোট ব্যবসা করার জন্য। সেটা কিভাবে করা যেতে পারে এবং যে স্কিমগুলো আছে যদি একটুখানি বলেন। আর 2 নম্বর হচ্ছে সঞ্চয় কিভাবে মহিলারা করতে পারেন। হয়তো দেখা গেল যে ওনার স্বামী চাকরি করে আনছেন বা ব্যবসা করে একটা টাকা উপার্জন করছেন, তার থেকে ওনারা কীভাবে সঞ্চয় করতে পারেন ভবিষ্যতের জন্য। দেখুন, এই জায়গাটাতে বিশেষত আমরা যেহেতু আজকে একদম ফিমেল নিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, তাহলে আমরা পার্টিকুলার সেই জায়গাটায় যদি ফোকাস করি, প্রথম জিনিস হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে জমানোর, আমি আপনাকে জাস্ট ছোট ছোট কতগুলো টিপস বলতে পারি আর কি। বলুন না, মানে এইভাবে বলবেন যাতে একদম প্রান্তিক যারা আছেন তারাও যাতে উপকৃত হয়। ধরুন মাসে 500 টাকা 200 টাকা কীভাবে জমানো যেতে পারে। আবার যারা শহর কেন্দ্রিক, যারা হয়তো কিছুটা মিউচুয়াল ফান্ড বোঝে, কিছুটা রেকারিং ডিপোজিট বোঝেন। ঠিক আছে, আমি সেই আস্তে আস্তে ঢুকছি। তার প্রথমে আমরা শহর থেকে দূরে চলে যাই। ঠিক আছে, শহর থেকে দূরে। এবার মানে আমি ধরুন গত সপ্তাহতেই আমি একটি বর্ধমান জেলার একটি গ্রামে গেছিলাম, একটি সেলফ হেল্প গ্রুপ মহিলাদের, তাদের একটা অনুষ্ঠানে আমি গেছিলাম। তো সেইখানে মহিলারা কিভাবে কাজ করছেন, প্রথম কথা হচ্ছে তাদের ওখানে আমি আবার এটা অনেকদিন বাদে গেলাম, একটা আনঅর্গানাইজড ওয়েতে একসময় তারা চলছিল, কিন্তু তাদের প্রথম যে জায়গাটা ছিল যে তাদের অর্থাভাবটা ছিল একটা কাজ করতে গেলে। তারা এই বিভিন্ন ধরুন আচার বানাচ্ছেন কেউ বা অন্যান্য, যে তাদের কেউ বেতের ঝুড়ি বানানো, এইসব নিয়ে করে এগুলোকে তারা বাণিজ্যিকভাবে নিয়ে আসছে। মানে এটা আপনি যাওয়ার আগে থেকেই চলছে এই জিনিসটা, কিন্তু তাদের টাকা পয়সা সেরকম ভাবে নেই। তো একটা জিনিস ধরুন, তাদের প্রথম জিনিস এই ইনভেস্টমেন্ট, ধরুন আপনার সঞ্চয়, শুধু সঞ্চয়টা তো করলে হবে না। সঞ্চয় আপনি কি করছেন না, আপনি বাড়িতে টাকাটা জমিয়ে রাখছেন, এটা যে আপনার জমানো। এবার হচ্ছে টাকাটাকে লাগাতে হবে কোথাও, মানে একটা সেভিংস, একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ, একটা ইনভেস্টমেন্ট। এবার যেখান থেকে আমার টাকাটা আমার জন্য আরো ওয়েলথ ক্রিয়েট করবে, এই ওয়েলথ ক্রিয়েট করার জায়গাটাতে এরাও জায়গা খোঁজেন। কিন্তু অনেক সময় শুধুমাত্র লোকের কথার বশবর্তী হয়ে বা ভুল জায়গাতে গিয়ে বিভিন্ন এই চিটফান্ড, যেগুলো নিয়ে হয়তো আমরা পরে কোনো দিন কথা বলবো, বা ইয়েতে, তো চিটফান্ডগুলোতে হয়তো টাকা রেখে পেলেন। ইনভেস্টমেন্টের প্রথম জিনিস যেটা আমি সেদিনও ওনাদের বললাম, যেটা আপনি বোঝেন না আপনি সেখানে টাকা রাখবেন না। আচ্ছা, তাতে কিছু কম টাকা আসা ভালো, ঠিক, কিন্তু যা বোঝেন, আমি পরিষ্কার জিনিস হচ্ছে আপনি ব্যাংকটাকে বোঝেন, ব্যাংকের সিস্টেমটাকে বোঝেন, ব্যাংকে আপনি বিশ্বাস করেন, পোস্ট অফিসকে বিশ্বাস করেন, সেখানেই টাকাটা রাখুন, কিন্তু কম কম করে। এবার ধরুন তার মধ্যে আমার 2 রকম জিনিস এলো। মিটিংয়ের পরে আমাকে দুজনে এসে জিজ্ঞেস করলে, আপনি তো এসব কথা বললেন, কিন্তু টাকাটা জমাবো কি করে, এত বাচ্চা কাচ্চা অমুক তমুক সব কিছু নিয়ে। তো আমি তার কথা শুনলাম। ঠিক তারপরেই এক ভদ্রমহিলা এলেন, তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি কি করে একটু একটু করে টাকা রাখতে পারি বলুন তো, কারণ আমার 2টি বাচ্চা, হ্যাঁ, আর সেই 2টি বাচ্চাকেই তো আমাকে বড় করতে হবে, আর আমার স্বামীর রোজগারও খুব বেশি কিছু নয়, কিন্তু এদের পড়াশোনায় খুব মাথা, একটি বোধহয় ক্লাস 1-এ পড়ে বা 2, এবং যাই হোক ওনার একটা স্বপ্ন হচ্ছে ছেলে মেয়েগুলোকে দাঁড়া। এবার তার জন্য আমি কিভাবে অল্প অল্প করে টাকাটা, আপনি স্যার যেটা বললেন আমার ভালো লাগলো, আর একটু উনি ডিটেলসে জানতে চাই। যেন দেখুন, দুজনেরই কিন্তু আমি মোটামুটি কথা বলে দেখলাম, এনার হয়তো 3টি সন্তান, আরেকজনের 2টি সন্তান। একজন বলছেন যে 3টে সন্তান বা 2টি সন্তান, এতগুলো সন্তান অর্থাৎ খরচ, তাহলে আমি টাকা জমাবো কি করে। আরেকজন বলছেন যে তারও বাড়িতে সন্তান আছে এবং তারও চাপ আছে, কিন্তু এদের জন্য আমি যদি টাকা না জমাই তাহলে এদের ভবিষ্যৎটা দাঁড়াবে কি করে। তার মানে হচ্ছে বেসিক্যালি দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। দৃষ্টিভঙ্গি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একজন মায়ের জায়গা থেকে উনি বলছেন। এবার হচ্ছে কি করে আমরা কম কম করে জমাতে পারি, প্রথমে আমরা সেটাই আসি। বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু সৃষ্টি হয়, ঠিক। তো বিন্দু বিন্দু জলের মধ্যে আমরা একটা জিনিস বলছি, ধরুন আজকে আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যদি পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তের একটা খুব জনপ্রিয়
ফিনান্সিয়াল স্কিম হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক। আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন আমি অন্তত গ্রামান্তরগুলোতে আমি কথা বলেছি, আমি জিজ্ঞেস করি যে মা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি করেন, এই টাকাটা যে পান তো মোটামুটি ধরুন জেনারেলিতে 1,000 টাকা করে পায় সবাই, আর এছাড়া আপনার শিডিউল কাস্ট যারা আছেন তারা 1200 টাকা করে পাচ্ছেন এই মুহূর্তে, তো পরে হয়তো বাড়তেও পারে। হ্যাঁ হ্যাঁ শুনছি। তো এবং এই স্কিমটা এখন এমনি তো জনপ্রিয় হচ্ছে, অন্যান্য বেশ কিছু রাজ্য শুনছে অ্যাডাপ্ট করছেন বা করেছেন এরকম। তো এবার আমি যখন জিজ্ঞেস করছি ওনাদের যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনারা কি করেন, তার মধ্যে একটা সংখ্যা আছে যাদের একটু বয়স হয়েছে, তারা অনেক সময় বলেন যে সংসারের পেছনে সব খরচ হয়ে যায়, কিন্তু একটা বড় পার্ট আছে যারা এই টাকাটা পেয়ে তাদের হয়তো বেশিটাই তাদের কিন্তু শখ পূরণের জন্য চলে যায়। মানে এটা কি গ্রামের দিকে বা গ্রামাঞ্চলে আমি বলছি আপনাকে, গ্রামাঞ্চলে বা একটু মফস্বল এলাকাগুলোতেও তাই। আচ্ছা। তো গ্রামাঞ্চলে এটা কিন্তু মানে একদম আপনি বলতে পারেন সেই কোচবিহার থেকে আরম্ভ করে, কোচবিহার জলপাইগুড়ি থেকে আরম্ভ করে এদিকে আপনি মেদিনীপুর, সব জায়গায় ছবিটা এরকম। তো আমরা মোটামুটি ধরুন যেটা আমরা যে কোনো আর্নিং এর যে ম্যানেজমেন্টটা আমরা করতে বলি, যে কিভাবে যে আপনার প্রতি 100 টাকা রোজগারের মধ্যে আপনারা 50 টাকা আপনি যে আপনারগুলো খুব অবশ্যই প্রয়োজনীয়, যেগুলো না করলে আপনার হবে না, আপনি তার জন্য খরচা করুন। মানে ফুড, ক্লোদিং, শেল্টার আর এডুকেশন অবভিয়াসলি। তারপরে হচ্ছে আপনার 20 টাকা অবধি আপনার কমফর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের জন্য, আর 30 টাকা মানে টোটাল আর্নিংয়ের 30% আপনি অন্তত সেভ করুন। তো সেই জায়গাটা দাঁড়িয়ে ওনাদের সঙ্গে যখন আমরা কথা বলি, প্রথম জিনিস হচ্ছে এই যে অনুদানটা ওনারা পাচ্ছেন, এটাকে তো করার মূল কারণ হচ্ছে যাতে মহিলারা তাদের নিজস্ব একটা সত্তা, নিজস্ব একটা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটা উপভোগ করতে পারে। এই উপভোগটার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেটা একটা বড় জিনিস দেখা যায়, তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে এরকম শর্ট টার্ম মানে প্রজেকশন ওনারা দিতে পারেন আর কি, বা বলতে পারেন এনারা শর্ট টার্ম প্ল্যানিং এ চলেন। যে আমার বুঝলাম, মানে আরেকবার কিরকম, যদি বলেন। ধরুন এটাকে শর্ট টার্ম প্ল্যানিং বলতে যে আমি আজকে আমার কাছে 1,000 টাকা আছে, বা আজকে আমার কাছে 500 টাকা আছে, সামনের মাসে যদি আমি আরো 1,000 টাকা পাই তাহলে 1,500 টাকা হবে, তো 1,500 টাকা দিয়ে আমি একটা জিনিস কিনবো, বা খুব বেশি হলে ধরুন 1 বছরের মধ্যে আমি একটা জিনিস কিনবো বলে কিছু জমাচ্ছি। আচ্ছা। কিন্তু এটার যে একটা দীর্ঘস্থায়ী একটা প্ল্যান করা যেতে পারে, সেই জিনিসটা ওনারা হয়তো অনেক সময় বুঝতে পারেন না, বা তাদের বোঝানো হয়নি কখনো। ওকে। তার কারণ কি, আমাদের ওই প্রথম জায়গা থেকেই বলছি যে আমার বেশিরভাগ সময় কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িগুলোতে মেয়েদের জানানোই হয় না যে বাড়ির কি কি সেভিংস আছে। ঠিক। মানে আপনি দেখবেন এটা খুব কমন যে হয়তো যিনি মেন আর্নিং মেম্বার তিনি চলে গেছেন, তার হয়তো বিভিন্ন জায়গায় টাকা পয়সা জমানো আছেন, এবার তার মানে স্ত্রী তখন দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন যে কোথায় কি টাকা রেখে গেছেন কিছু আমি জানি না, কিভাবে ফিনান্সিয়াল প্ল্যান হবে। যিনি রেখে গেছেন তিনি সংসারের জন্যই রেখে গেছেন, কিন্তু তিনি এনাকে জানিয়ে যাননি। এই জানাগুলো ভীষণ দরকার ছিল। এই জানাগুলো যদি থাকে তাহলেই কিন্তু একটা অন্য মানুষটাও কিন্তু ভাবতে শিখবে যে আমার 20 বছর 30 বছর এর পরের প্ল্যানিংগুলো কি হতে পারে। একদম ঠিক বলেছেন। এই জায়গাগুলো এরা বুঝতে পারছেন না। এটা একটা পরিসংখ্যানও আছেন বোধহয়, কোনো ব্যক্তি গত হওয়ার পরে তার 80 to 85% পর্যন্ত টাকা বোধহয় রিকভার করা যায়, যেহেতু মানে পুরোটার কোনো হিসাব উনি কখনো যদি রেখে যাননি বলে। অনেক সময় কোনো হয়তো অন্য কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট ছিল, নমিনি হয়তো করা আছে, কিন্তু মানে কেউ জানে না যে ওখানে করা ছিল, বা কোথাও জমি কেনা আছে সেটা হয়তো বাড়ির লোকই জানে না। একদম 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 মানে এই সমস্যাগুলো হচ্ছে একটা বড় সমস্যা। তো আমি ওনাদের ক্ষেত্রে বলি বা সাধারণ ক্ষেত্রে, আমি প্রথম জিনিস হচ্ছে যারা একদম ধরুন আমাদের শহর কেন্দ্রিক নন, যারা ক্যাপিটাল মার্কেট বোঝেন না কিন্তু ব্যাংক পোস্ট অফিসটা চেনেন এবং যাতায়াত আছে, তো সেই ক্ষেত্রে আমি তাদের একটা পরিসংখ্যান তাদের বা একটা হিসেব তাদের আমি বলি, সেটা আমি এখানেও বলছি আপনাদের। ধরুন 1,000 টাকা, এই 1,000 টাকা যদি পুরোটাই জমানো যায় সবচেয়ে ভালো। তো সেটা তো সম্ভব না সেটা কখনো। তো আমি একটা 1,000 টাকার হিসেবে ওনাদের বলি, সেটা হচ্ছে যে ধরুন একজন যদি রেকারিং ডিপোজিট করে 1,000 টাকা ব্যাংকে,
এই 1,000 টাকা যদি রেকারিং ডিপোজিট হয় এবং সেটা যদি মোটামুটি 30 বছরের জন্য হয়, ব্যাংকে মোটামুটি ধরুন রেকারিং ডিপোজিটে আমি একটা ফ্ল্যাট বলছি 30 বছরের জন্য, না হলে যে জিনিসটা করা যেতে পারে 5 বছর বা 10 বছরের জন্য একটা রেকারিং ডিপোজিট করা ব্যাংকে গিয়ে। অর্থাৎ রেকারিং ডিপোজিট জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি একদম প্রত্যন্ত মানুষদের জন্য, সেটা যে রেকারিং ডিপোজিট হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের এমন একটা সঞ্চয় স্কিম, এটা কিন্তু স্বল্প সঞ্চয়ের থেকেও করা যায়, এমনকি পোস্ট অফিসে 10 টাকা থেকেও বা থেকে 10 টাকা থেকেও করা যায় আর কি। তো এই স্কিমটার ক্ষেত্রে আপনি প্রথম মাসে যে আপনি দিচ্ছেন, প্রথম মাসে যা দিচ্ছেন, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে পুরো ওই সময়কালটার মধ্যে আপনি 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাই করুন, আপনি প্রত্যেক মাসে একই টাকা দিয়ে যাবেন এবং যখন আপনার সময় শেষ হবে তখন আপনি সুদ শুদ্ধ টাকাটা পাচ্ছেন। ফিক্সড ডিপোজিটের সাথে এর তফাৎটা হচ্ছে, ফিক্সড ডিপোজিট আপনি মাঝখানে দরকার হলে প্রিম্যাচিওর করতে পারেন একটা পেনাল্টি বা ফাইন দিয়ে, কিন্তু এক্ষেত্রে আপনার সেই স্কোপটা নেই। এক্ষেত্রে আপনাকে অ্যাট ম্যাচিওরিটি আপনাকে টাকাটা তুলতে হবে। এই তো বিষয় রেকারিং ডিপোজিটে। তো ব্যাংক পোস্ট অফিসের ক্ষেত্রে আমি যদি ধরে নিচ্ছি ধরুন 7% যদি আপনার ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে যদি 1,000 টাকা আমরা 30 বছরের জন্য রাখি, মানে 1,000 টাকা করে প্রত্যেক মাসে, তাতে আমি ইনভেস্ট করছি টোটাল 3,60,000 টাকা। আচ্ছা, কারণ 1 বছরে 12,000 টাকা জমাচ্ছেন 12,000, 10 বছরে 1,20,000, এইভাবে 30 বছরে 3,60,000 টাকা। 3,60,000 টাকা আপনাকে কিন্তু 30 বছর বাদে আপনাকে টোটাল রিটার্ন দিচ্ছে আপনার 8,60,000 টাকার কাছাকাছি, ওই 8,59,900 সামথিং হবে। অর্থাৎ আপনার এটা টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 12,20,000 কাছাকাছি। 1,000 টাকা করে প্রত্যেক মাসে, 12,20,000। এবার আমি কেন বলছি 12 লাখ, তাহলে একটা জিনিস মনে হতেই পারে যে সারা জীবন যদি জমিয়ে গেলাম তাহলে খাবো কি। প্রথম জিনিস কিন্তু একটা মাথায় রাখতে হবে, আপনি টাকা জমান খরচ করার জন্য, কিন্তু তার সঙ্গে আরেকটা ছোট্ট লাইন আছে। সে লাইনটা কি? ঠিক সময়ে খরচ করার জন্য। ঠিক সময়টাকে নির্ধারণ করবে আমি মানে কে, যে যিনি জমাচ্ছেন, ঠিক সময়টা কিভাবে, যে আমি একটা টাকা জমাচ্ছি, ধরুন 10 বছর বাদে আমার ছেলেকে কলেজে ভর্তি করতে হবে, আমি সেই জন্য টাকা জমাচ্ছি, তাহলে তখন মোটামুটি কত টাকা লাগতে পারে একটা হিসেব করে আমি টাকাটা সেই লক্ষ্যে যাওয়ার জন্য, সেটাতে আমি একটা লক্ষ্য যথার্থ জায়গায়। কিন্তু এই টাকাটাকেই যদি আমি না জমিয়ে ধরুন রোজ রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খেলাম, অমুক খেলাম, তমুক খেলাম করে আমি যদি নষ্ট করি, বা সিনেমা দেখে ফুর্তি করে নষ্ট করি, তাহলে কিন্তু আমি ঠিক সময় ঠিকটা খরচা করলাম না। ঠিক। তাহলে আমি কেন বলছি যে 30 বছর, পার্টিকুলার 30 বছর কেন বলছি? ধরুন একজন মহিলা, একজন মা যদি 30 বছর বয়সে, মানে তিনি ধরুন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন বা অন্যান্য কোনোভাবে তিনি আরও, আমি ধরলাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500, অন্য কোনো জায়গা থেকে আরও যদি উনি 500 টাকা পান বা 1,000 টাকা, 30 বছর যদি জমিয়ে উনি যদি মোটামুটি 12,20,000 টাকার মতো পান, এবার তার 60 বছর বয়সে তিনি পৌঁছে গেছেন। এই 60 বছর বয়স বা 65 বছর যেটাই হোক আর কি, তখন এইটাকে যদি উনি 60 বছর বয়সে গিয়ে 12,20,000-কে MIS করলেন, মান্থলি ইনকাম স্কিমে রাখলেন, যেখান থেকে উনি টাকাটা পাচ্ছেন, তার লক ইন পিরিয়ড মিনিমাম থাকলো ধরুন 5 ইয়ার্স, 5 বছর যদি লক ইন থাকে, তাহলে মোটামুটিভাবে তিনি প্রত্যেক মাসে 7,500 টাকা করে শুধু ওখান থেকে উনি ইন্টারেস্টটা পাচ্ছেন। বাহ, ওনার কিন্তু ক্যাপিটালটা, মূলধনটা থেকে যাচ্ছে ওনার, 7,500 টাকা উনি এখান থেকে পাচ্ছেন। এবার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখুন এর সঙ্গে কি সুবিধা আছে, 7,500 টাকা এখান থেকে পাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের আরেকটা ভীষণ ভালো প্রকল্প আছে। কি সেই প্রকল্পটা হচ্ছে আপনার, যেটা জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে পেনশন প্রকল্পগুলো, যেমন বার্ধক্য ভাতা, ট্রাইবালদের জন্য রয়েছে আপনার জয় জোহার প্রকল্প রয়েছে, স্পেশালি এবলদের জন্য আলাদা মানবিক প্রকল্প রয়েছে, কৃষকদের জন্য পেনশন স্কিম রয়েছে। এই পেনশন স্কিমগুলোকে সবগুলোতেই মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো যারা হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপের মধ্যে আছেন, মোটামুটি বোধহয় আমি যদি খুব ভুল না বলি, তাহলে আপনার 1,20,000 টাকা যাদের ইয়ারলি ইনকামের কম, সেই তার লেভেল নিচে, তাহলে তারা সেখান থেকে কিন্তু পাচ্ছেন 1,000 টাকা করে প্রত্যেক মাসে। এবার দেখুন, প্রথমে তিনি জমাচ্ছেন এইখান থেকে, তাকে কিন্তু বাইরে থেকে খুব বেশি কিছু দিতে হচ্ছে না। আমার প্রথম যুক্তিটা হচ্ছে যে হয়তো সবাই পারবেন না, কিন্তু যারা পারবেন তারা যতটা বেশি পারবেন এখানে রাখুন,
আমি এখানে 1,000 টাকার হিসেবে বলছি, আপনারা সেটাকে 500 টাকায় ভাঙুন। ঠিক। যারা 500 টাকায় ভাঙুন, 400 টাকা, যেটা যতটা আপনি রাখতে পারবেন ততটা লাভ। এবার এই যে 12,20,000 টাকা, এর থেকে MIS তো 7,500 এলো, তার সঙ্গে এবার আপনার বার্ধক্য ভাতার 11,000 টাকা হলো, তাহলে কিন্তু 8,500 টাকা হয়ে গেল। তাহলে আপনার তো এখান থেকে যদি কিছুই না থাকতো, তাহলে আপনার ওই 1,000 টাকার উপরে শুধু সম্বল থাকতো। সেখানে আপনার কিন্তু 8,500 টাকা। ভীষণ সুন্দর ক্যালকুলেশনটা আপনি বুঝিয়েছেন। 8,500 টাকা, এই 8,500 টাকা থাকলে আপনার কি সুবিধা হবে? আপনার যে বেটার হাফ, যে আপনার স্বামী বা যার ওপর, সেইখান থেকে আপনার সংসারে যে রোজগারটা আসছে তো আসছে, কিন্তু আপনি একজন মহিলা, একজন নারী হিসেবে তিনি কিন্তু তার একটা নিজের অস্তিত্ব উনি খুঁজে পাচ্ছেন। তার কারণ দেখুন, একটা জিনিস আমাদের কথা বলা হয় যে বয়সকালে যদি টাকা হাতে না থাকে না, তখন কিন্তু শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে। সেখানে একজন মহিলা হিসেবে আপনি আপনার বার্ধক্যের যে অবলম্বনটা, সেটা নিজেই তৈরি করে নিয়েছেন। এটার জন্য আপনার দিকে কারোর দিকে আপনাকে তাকাতে হচ্ছে। মানে ওই ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যেটা আলোচনা শুরু করেছিলাম, সেটা ইন ডিউ কোর্স অটোমেটিকলি চলে এলো একদম। মানে এটার জন্য আলাদা করে আমাকে কোনো কিছু ভাবতে হলো না, বা কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই আপনার এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এর মধ্যে শুধু হচ্ছে আপনার মাইন্ডসেট। আমি এই টাকাটাকে নিয়ে কি করব, এই চিন্তাটাকে যদি আমি খুব স্বচ্ছভাবে রাখতে পারি, তাহলে কিন্তু, এবং প্রত্যেক ঘরে যদি মহিলারা, আজকে মায়েরা এই জিনিসটা করতে পারেন, তাহলে তিনি তার পরবর্তী প্রজন্মের যে মেয়ে আছে তাকেও কিন্তু সেই শিক্ষাটাকে তার মধ্যে চালিয়ে দিতে পারবেন। এবং তার ফলে কি হবে, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কোণার পরিবারগুলো কিন্তু একটা ভালো জায়গায় যাবে, এবং আলটিমেটলি কিন্তু সভ্যতার একটা অগ্রগতি কিন্তু সম্ভব এর থেকে। তো এইটা আপনার ধরুন এইদিকে গেল। এবার যদি আমি চলে আসি, এবার ফেরার ট্রেন ধরি, গ্রামে গেছি, এবার ফেরার ট্রেন ধরুন শহরের ক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে যদি আপনার SIP মানে মিউচুয়াল ফান্ড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা শহরে আমরা অনেকেই ভালো মতো জানি, আমরা ইনভেস্টমেন্টও করি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে এই টাকাটাকে, বা যারা একটু, এটা আমি গ্রাম শহর আলাদা করছি না, যারাও গ্রামে এটা বোঝেন, অন্তত ক্যাপিটাল মার্কেট নিয়ে একটু নাড়াঘাটা করেন, বা SIP একটু শিক্ষা, যাদের শিক্ষাগত জায়গা থেকে, মানে এই ক্যাপিটাল মার্কেটের শিক্ষাগত জায়গা থেকে একটুখানি অন্তত এগিয়ে আছেন, তারা মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডে ধরুন যত কম বয়স থাকবে, সেই সময় তারা গ্রোথ ফান্ডে রাখুন। পরবর্তীকালে তারা আস্তে আস্তে ডেট ফান্ড, বা যেই ফান্ডগুলো মূল উদ্দেশ্য ক্যাপিটাল প্রিজার্ভেশন, তারা সেখানে রাখতে পারেন। তাতে মোটামুটি ধরুন, আমি কারণ এখানে একটা ঝুঁকির বিষয় আছে, যেহেতু এটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট হচ্ছে, তাই এখান থেকে ফিক্সড রিটার্ন না, বা গ্যারেন্টেড রিটার্ন না, আপনি একটা রিটার্ন একটা এক্সপেক্ট করতে পারেন, এক্সপেক্টেড রিটার্ন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি মিউচুয়াল ফান্ডে আমরা ধরে নিই যে আমরা যদি 1,000 টাকা করে SIP করি 30 বছরের জন্য, কারণ সবসময় ইনভেস্টমেন্ট আপনি যত বেশি দিন করবেন, তত কিন্তু আপনি কম্পাউন্ড এফেক্টের জন্য বেশি রিটার্ন পাবেন। এবার সেখানে যদি 30 বছরের জন্য আমি 1,000 টাকা করে SIP করি, আর 12% যদি আমার রিটার্ন থাকে, এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা মিউচুয়াল ফান্ডে খুব স্ট্যান্ডার্ড রিটার্ন ধরি আর কি, তাতে মোটামুটি ভাবে হাতে আমি অ্যাপ্রক্সিমেট বলছি, অ্যাট দ্য এজ অফ 30 এই টাকাটা হয়ে যাবে 30 না 60, অ্যাট দ্য এজ অফ 60, মানে 30 বছর থেকে আমি স্টার্ট, 30 বছর আমি সেভ করছি, 30 বছর মানে আফটার 30 ইয়ার্স আমার রিটায়ারমেন্ট কর্পাস বলুন, বা ম্যাচুরিটি বলুন, বা যাই বলুন, আপনি রিডেমশন করলে সেই ফান্ডটাকে আপনি মোটামুটি 30 লাখ টাকা, 30 লাখ 1,000 টাকা থেকে, একদম 1,000 টাকা প্রত্যেক মাসে, যদি 12% গ্রো করে, যদি মানে এর বেশিও হতে পারে, আবার কম হলে 30 না 25 লাখ তো হবে, ধরা যাক যদি একটু কম হয় 25 লাখ, মোটামুটি হয়ে যাচ্ছে আর কি, এভারেজ 30 বছরে 12%। আবার আপনার হিসাব অনুযায়ী এই টাকাটা যদি কেউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলো বা কোনো কিছুতে রাখলো, আমি তাদের বলবো, এবার তাদের রিভার্স টাকা আমি বলবো, তারা যেহেতু তারা SIP করে এসছেন, এবার তাদের আমি বলবো এরপর 30 বছর বাদে এর থেকে আপনি যখন রোজগার তুলবেন, তখন আপনি SIP থেকে কনভার্ট করে যান সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে। মানে একটা বয়সের পরে, মানে ধরুন আফটার 60 বা 65,
আপনার যে মানে একদম বলতে গেলে প্রেসক্রিপশন, মানে যদি আপনাকে এজ এ ফিনান্সিয়াল ডক্টর হিসেবে ট্রিট করি, না, সেটা করা যাবে না। তো মানে আপনার প্রেসক্রিপশনটা যদি কেউ মানে কারুর ওপরে ডিপেন্ডেন্সি থাকছে না, না, মানে যতদিন বাঁচছে অ্যাটলিস্ট নিজের পয়সায় আমি বেঁচে থাকছি, মানে যেটাকে বলে নিজের দমে বাঁচা। হ্যাঁ, এই নিজের দমে বাঁচাটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ দরকার। এটা একজন নারীকে তার নিজের অস্তিত্ব রাখার জন্য, একজন নারীকে তার সংসারকে স্বাবলম্বী করার জন্য, পরবর্তী প্রজন্মকে ঠিক করার জন্য। এবং এইখান থেকে দেখুন আমি কেন তাকে বলছি এসডব্লিউপিতে রাখতে, এবং যিনি এমআইএসেও রাখছেন, তার প্রত্যেকের ক্ষেত্রে একটা বয়সে আমাদের এই টাকা পয়সা ছেড়ে যখন চলে যেতে হবে, তখন কিন্তু উনি ইন্টারেস্টটা আর্ন করে, যিনি আপনি এমআইএস থেকে কিন্তু উনি আসলটা রেখে যাচ্ছেন বীজ ধান হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য। সুন্দর বলেছেন এটা। এটা হচ্ছে বীজ ধান, যেই ধান থেকে পরবর্তী প্রজন্মের সমৃদ্ধি আসবে। আর মিউচুয়াল ফান্ডে ধরুন এসডব্লিউপিতে আপনি যদি মোটামুটি আপনি 30 লাখ পান, আর মোটামুটি আমি ধরে নিচ্ছি ধরুন সেক্ষেত্রে 15,000 টাকা যদি আপনি মান্থলি ইনকাম আপনি পেতে চান, আপনি এই টাকাটাকে আপনি 10% রিটার্নের কোনো ফান্ড, মোটামুটি 10% রিটার্নের কোনো ফান্ডে যদি আপনি, মানে এগুলো সবই আপনি অ্যাপ্রক্সিমেট মানে ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডে, তো সেইখানেও যদি আপনি রেখে দেন 20 বছরের জন্য, 20 বছরের পরে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা অনেকটাই বেশি। আমি সেগুলো আর এখন সেই ফিগারে যাচ্ছি না। সেই টাকাটা এবার দরকার হলে আপনি 20 বছর আরো রাখুন, তারপর যে কর্পাসটা আপনার কাছে থাকবে, তো সেই টাকাটাকে আপনি পরের প্রজন্মের কাছে রেখে দেন। মানে এই জন্য কি ওই যে একটা অ্যাডভার্টাইজ বারবার ঘুরে ঘুরে আসছে, সহি হ্যাঁ মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, এক্স্যাক্টলি মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, মানে 4টে শব্দের মধ্যে 3টে জেনারেশন কভার করে নিচ্ছে, তাই তো? একদম। এবং আমি আপনাকে বলছি, যদি একজন তার সংসারকে ঠিকভাবে টাকাটা রাখতে চান, তার মধ্যে কতগুলো জিনিস একটু মাথায় রাখবেন। যে টাকা, কারণ আমাদের অনেকগুলো লক্ষ্য থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 20 বছর এইভাবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে টাকা আমার 1 বছরের জন্য মধ্যে লাগবে, সেই টাকার জন্য আপনি কোনো 1 বছরের মধ্যে যে শর্ট মানে ফান্ডগুলো রয়েছে ছোট ছোট এফডি করুন, আর না হলে হচ্ছে আপনার লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড, এগুলো মিউচুয়াল ফান্ডে সেখানে রাখুন। যেটা 1 বছরের পরে যে টাকা আপনার লাগবে মোটামুটি 2 বছরের মধ্যে সেইখানে, বা 2 বছর বা 3 বছরের মধ্যে, সেই টাকাগুলো আপনি মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেখানে আপনি রাখতে পারেন ডেট ফান্ডে, না হলে আপনি ইয়েতে রাখতে পারেন এফডি, আর না হলে সেগুলোকে আপনি রেকারিং ডিপোজিটে আপনি ইয়ে করুন। এবার 3 বছরের পর থেকে যখন 5 বছরে যাচ্ছি আমরা, 3 to 5 ইয়ার্সের মধ্যে যে টাকাটা আমার দরকার হবে, সেই টাকাটা আমি কিন্তু রাখবো, মানে অর্থাৎ আমি তখন স্প্যানটা পেয়ে গেলাম প্রায় 5 বছর, সেখানে আমি কোনো হাইব্রিড ফান্ডে টাকা রাখতে পারি, যেখানে ডেট ইকুইটির একটা মিউচুয়াল ফান্ডের একটা 55-45% মতো রেশিও রয়েছে। আর মানে আফটার 5 ইয়ার্স যদি ক্যাপিটাল মার্কেটে আমাকে টাকা রাখতে হয়, তাহলে আফটার 5 ইয়ার্সের, আর এই জায়গাতে কিন্তু আমরা মোটামুটি ধরুন এই যে 3 ইয়ার্সের মধ্যে, যেটাকে আমি একটু মিস করে গেলাম, 3 ইয়ার্সের মধ্যে যদি কোনো টাকার বা 4 ইয়ার্সের মধ্যে রাখেন, সেখানে কিন্তু বন্ডেও টাকা আপনি রাখতে পারেন, কর্পোরেট বন্ডগুলোতে। আর অ্যাবাভ 5 ইয়ার্সে তখন আমি আপনাদের বলবো যে সেখানে একদম ইকুইটি ফান্ডে, বা যারা ইকুইটিতে বা শেয়ারে ইনভেস্ট করতে পারেন তা সেখানে রাখুন। আর যে টাকা আপনি নিজে কোনোদিন খরচা করবেন না পরবর্তী প্রজন্মের জন্য, সেগুলো 100% আমি বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো, ওকে, সেই জায়গাতে সে টাকাটা রাখুন। এইটা একটা জায়গা হতে পারে আর কি, এইভাবে একটা আপনি অসাধারণভাবে জিনিসটাকে পারে আর কি মানে বললেন। মানে আমরা যে শুরু করেছিলাম যে নামকরণটা অর্থনেত্রী হবে কি না, হ্যাঁ, তো সেটা আপনি একদম যথার্থতা দিয়েছেন তার মধ্যে। এবং আশা করি ভবিষ্যতে আমরা বলতে পারবো, মানে নারী বলতে যে শুধু সংসার দেখা বা এগুলো নয়, মানে অর্থস্বাধীন নারীও হিসাবে আমরা দেখতে পাবো, যদি মানে সবাই আপনার যে প্রসেসটা আপনি দেখালেন সেটা করতে পারেন। এবং পরবর্তীকালে আমরা সবাই এক্সপেক্ট করব যে ওই ওমেন এম্পাওয়ারমেন্টটা ইন ট্রু লেটার অ্যান্ড স্পিরিটও ইমপ্লিমেন্ট হয়ে যাবে আমাদের সমাজে বা সারা পৃথিবীতেই। এটাই আমাদেরও আশা। এটাই সুদীপ্তদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আড্ডা মারার জন্য। ধন্যবাদ। আজকে আমাদের পডকাস্টে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।